আজকে আমরা শুরু করব নবম দশম শ্রেণীর রসায়নের প্রথম অধ্যায় রসায়নের ধারণা। প্রথমে আমরা বলবো যে রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক। এখন রসায়নের সাথে কিন্তু অন্যান্য অনেক রিলেটিভ সাবজেক্ট আছে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ইতিমধ্যে এখানে বলা হচ্ছে, ইতিমধ্যে তোমরা জেনেছো বিজ্ঞানের বিভিন্ন শাখা রয়েছে, যেমন রসায়ন, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, গণিত, পরিবেশ বিজ্ঞান, ভূতত্ত্ব বিজ্ঞান ইত্যাদি। বিজ্ঞানের একটি শাখার সাথে অন্য একটি শাখার গভীর সম্পর্ক বিদ্যমান। বিজ্ঞানের অন্যান্য শাখা যেমন রসায়নের উপর নির্ভরশীল, রসায়নও তেমনি অন্যান্য শাখার উপর নির্ভরশীল। নিচে বিজ্ঞানের বিভিন্ন শাখার সাথে রসায়নের সম্পর্ক কয়েকটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করা হলো। এখানে জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্কের কথা বিস্তারিত আমরা আলোচনা করব। উদ্ভিদ সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে তার সবুজ অংশে গ্লুকোজ তৈরি করে। সালোক সংশ্লেষণ মূলত একটি রাসায়নিক বিক্রিয়া। উদ্ভিদ পাতার সাহায্যে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড এবং মূল দিয়ে পানি শোষণ করে। উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে সবুজ পাতায় বর্তমান ক্লোরোফিলের সাহায্যে এই পানি আর কার্বন ডাই অক্সাইডের মধ্যে রাসায়নিক সংযোগ ঘটিয়ে গ্লুকোজ উৎপন্ন করে। এছাড়া বিভিন্ন প্রাণী যে শর্করা বা প্রোটিন জাতীয় খাবার খায়, শরীর সেই খাবার ভেঙে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি উৎপন্ন করে। সমগ্র জীবদেহই রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। উদ্ভিদ ও প্রাণীদেহের এইসব রাসায়নিক পদার্থ ও তাদের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া জীববিজ্ঞানের আলোচনা করা হয়। তাই জীববিজ্ঞান ও রসায়ন পরস্পর সম্পর্কযুক্ত। রসায়নের সাথে আরও যে কয়টি বিষয়ের সাথে খুব ভালোভাবে নিবিড়ভাবে সম্পর্ক আছে, তার ভিতরে পদার্থবিজ্ঞান অন্যতম। আমরা এখন আলোচনা করব পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক। পদার্থবিজ্ঞানের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে চুম্বক, বিদ্যুৎ এবং বিভিন্ন যন্ত্রপাতি ইত্যাদি। বিদ্যুতের জন্য যে ব্যাটারি ব্যবহার করা হয় তা রসায়নের অবদান। পেট্রোল, প্রাকৃতিক গ্যাস বা কয়লা পুড়িয়ে যে শক্তি উৎপন্ন করা হয় তা দিয়ে যানবাহন চলে, বিদ্যুৎ উৎপন্ন হয়। রসায়নও আবার পদার্থবিজ্ঞানের উপর নির্ভরশীল। ভৌত রসায়ন হলো রসায়নের একটি শাখা যার বিভিন্ন তথ্য মূলত পদার্থবিজ্ঞানের বিভিন্ন তথ্য এবং সূত্রের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। নিউক্লিয়ার ফিজিক্স এবং নিউক্লিয়ার কেমিস্ট্রি একই সূত্রে গাঁথা। তার মানে আমরা যখন কোনো ব্যাটারি বানাবো পদার্থবিজ্ঞানের জন্য, পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমার কিন্তু রসায়নের একটা সম্পর্ক আছে। আমার সেই ব্যাটারির যে সেল বানাতে আমাকে রসায়নের সাহায্য নিতে হবে। এরপর আসে আমাদের গণিতের সাথে রসায়নের সম্পর্ক। রসায়নের সাথে গণিতের নিবিড় সম্পর্ক রয়েছে। রসায়নের বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে গণনার কাজে, গণিতের সাধারণ সূত্র থেকে জটিল সূত্র ব্যবহার করা হয়, যেমন দ্রবণের ঘনমাত্রা নির্ণয়, যৌগের সংযুক্তি নির্ণয় এবং বিক্রিয়ার হার নির্ণয় ইত্যাদি। তোমরা হয়তোবা এখন দ্রবণের ঘনমাত্রা নির্ণয়, যৌগের সংযুক্তি নির্ণয় এবং বিক্রিয়ার হার ইত্যাদি এসব বিষয় নিয়ে অনেক কনফিউশন ক্রিয়েট করে ফেলেছ। শীঘ্রই তোমাদের এই সব বিষয় নিয়ে আমি ভিডিও করব, অবশ্যই আমাদের সাথে থাকবা। এছাড়া বিজ্ঞানের আরও যেসব শাখা আছে তার প্রায় সব শাখারই সাথে রসায়নের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক রয়েছে। তাহলে আমরা রসায়নের পাঠের গুরুত্ব, দ্য ইম্পর্টেন্স অফ স্টাডিং কেমিস্ট্রি নিয়ে একটু আলোচনা করি। এখানে বলা হয়েছে, ধরো তুমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশে একটু পেস্ট লাগিয়ে দাঁত মাজলে, তারপর বই নিয়ে পড়তে বসলে। পড়ার সময় মা তোমাকে চা আর বিস্কুট দিল।
তুমি তা খেলে এবং খেয়ে গোসল করতে গেলে। গোসল করতে গিয়ে দেখলে তোমাদের যে বাথরুমটা একটু নোংরা হয়ে গেছে, তাই তুমি টয়লেট ক্লিনার দিয়ে টয়লেট পরিষ্কার করলে। গোসল করার সময় ব্যবহার করলে সুগন্ধি সাবান আর শ্যাম্পু। গোসল শেষে গায়ে একটু লোশন মেখে নিলে। তারপর সকালে নাস্তা সেরে স্কুলে চলে গেলে। স্কুলে শিক্ষক চক দিয়ে বোর্ডে লিখে তোমাদের পড়া বুঝিয়ে দিলেন। লক্ষ্য করো তুমি যে জিনিসগুলো ব্যবহার করছো, যেমন পেস্ট, ব্রাশ, বিস্কুট, টয়লেট ক্লিনার, সাবান, শ্যাম্পু, লোশন কিংবা চক, সবই রসনের অবদান। শুধু কি তাই, জমিকে উর্বর করার জন্য তৈরি করা হয়েছে সার। ক্ষেতের ফসল যেন পোকামাকড়ে নষ্ট না করে তার জন্য মানুষ তৈরি করেছে কীটনাশক। খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য তৈরি করেছে প্রিজারভেটিভস জাতীয় রাসায়নিক পদার্থ। একটা কথা বলি, প্রিজারভেটিভস কিন্তু একটা অন্তত ইম্পর্টেন্ট লাইফের সাথে। তোমরা অবশ্যই বিভিন্ন ধরনের প্রিজারভেটিভস দেখে থাকবে, যেমন আমি বলতে পারি চিনি এটা প্রিজারভেটিভস, তারপর তেল এটা একটা প্রিজারভেটিভস। এগুলোর মাধ্যমে তুমি কিন্তু বিভিন্ন জিনিস তুমি সংরক্ষণ করতে পারো। ভিনেগার এটাও কিন্তু একটা প্রিজারভেটিভস। আমি নিজে তোমার টমেটো সস প্রিজার্ভ করার জন্য বা সংরক্ষণ করার জন্য ভিনেগার ইউজ করছিলাম এবং দীর্ঘদিন ধরে সেই টমেটো সসটা আমি কিন্তু খেতে পারছি। তার মানে কি, আমার আসলে প্রিজারভেটিভস কিন্তু এটা ইম্পর্টেন্ট দৈনন্দিন জীবনের জন্য। তাহলে এখানে লেখা আছে, পরবর্তী দিকে লেখা দেখো যে অর্থাৎ চাষাবাদ কিংবা খাদ্যের জন্য আমরা রসায়নের উপর নির্ভর করি। আজ কলেরা, টাইফয়েড, যক্ষা ইত্যাদি মানুষের জন্য অতি সাধারণ চিকিৎসাযোগ্য রোগ। এক সময় এই সকল রোগের লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। সম্প্রতিকালে করোনায় ভয়াবহতা থেকে আমরা মুক্তি পেয়েছি রসায়নের কল্যাণে। কীভাবে বলতে পারো? রসায়নের জ্ঞান ব্যবহার করে মানুষ এ সকল রোগের ঔষধ সফলতার সাথে আবিষ্কার করেছে। এখন ঔষধের আবিষ্কার এমন পর্যায়ে চলে গেছে যে ক্যান্সারের মতো মরণব্যাধি থেকেও মানুষ অনেক ক্ষেত্রে রক্ষা পাচ্ছে। শিল্প কারখানা, যানবাহন, মানুষের ব্যবহার্য সামগ্রী থেকে সৃষ্ট প্রচুর পরিমাণে রাসায়নিক বর্জ্য আমাদের পরিবেশের ক্ষতিসাধন করেছে। এর মাঝে রয়েছে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড, বিভিন্ন অ্যাসিড, বিভিন্ন ভারী ধাতু যেমন পারদ, লেড, আর্সেনিক, কোবাল্ট ইত্যাদি সহ আরও অনেক ধরনের রাসায়নিক দ্রব্য। এগুলো বায়ুর সাথে মিশে বায়ু দূষণ, পানির সাথে মিশে পানি দূষণ এবং অন্যান্য উপায়ে পরিবেশের ক্ষতিসাধন করে চলছে। এগুলো বিভিন্ন উদ্ভিদ বা মাছের শরীরে প্রবেশ করে তাদের ক্ষতিসাধন করছে। এসব মাছ এবং উদ্ভিদ আমরা খাদ্য হিসেবে খেয়ে পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার করা আমাদের জন্য ক্ষতির কারণ। যেমন ফসলের ক্ষেতে ক্ষতিকারক পোকামাকড় ধ্বংস করার জন্য করার কাজে কীটনাশক ব্যবহার করা হয়, কিন্তু তা প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করলে ওই অতিরিক্ত কীটনাশক আমাদের বৃষ্টির পানিতে ধুয়ে পুকুর, নদ নদী, খাল বিলের পানিতে গিয়ে পরে তা ওই পানিতে দূষিত করে। এ সকল কীটনাশকের কোনোটি কিছু অংশ উদ্বায়ী হওয়ায় তা বাতাসের সাথে মিশে বাতাসকে দূষিত করে। অর্থাৎ কীটনাশকের অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকারক। রসায়ন পাঠ করলে এরকম প্রাকৃতিক ও বাস্তব জীবনের অনেক কিছুই তোমরা ব্যাখ্যা করতে পারবে। সুতরাং বুঝতে পারছো, রসায়ন একদিকে যেমন অনেক প্রয়োজনীয় ও মূল্যবান জিনিস আবিষ্কার করছে, তেমনি তার অযৌক্তিক এবং অবিবেচক মতো ব্যবহার বা অতিরিক্ত ব্যবহার পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করছে। এখনও অনেক রোগের ওষুধ আবিষ্কার হয়নি। রসায়ন অধ্যয়ন, গবেষণা করে যেসব ঔষধ আবিষ্কার করার চেষ্টা করা এখনও আমাদের দায়িত্ব। কাজেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, রসায়ন পাঠ করে একদিকে আমরা যেরকম মানব কল্যাণের জন্য প্রয়োজন অনেক কিছু জিনিস তৈরি করতে পারবো, একই সাথে পরিবেশের জন্য কোনটি ক্ষতিকর সেটি বুঝতে পারবো। আর তোমরা রসায়ন অধ্যয়ন করে এই পৃথিবীকে আরও এগিয়ে নিয়ে যাবে, এটা তোমাদের কাছে সবার প্রত্যাশা।
আসলে কিন্তু তাই, যে আমরা আসলে রসায়নকে সঠিকভাবে ব্যবহার করে আমাদের ফিউচার জেনারেশনকে একটা ভালো একটা এনভায়রনমেন্ট, সুন্দর একটা জীবন উপহার দেব। তোমরা যারা এখন বর্তমানে পড়াশোনা অবস্থায় আছো, তারা কোনো না কোনো সময় বিভিন্ন পেশায় নিয়োজিত হবে, তাই না? প্রত্যেকটা স্টুডেন্টেরই একটা স্বপ্ন থাকে, সে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছে অ্যাটলিস্ট সেই সাবজেক্টে দিন শেষে সে রিসার্চ করবে বা গবেষণা করবে এবং সে একসময় পিএইচডি করবে। তাহলে আমাকে অবশ্যই জানতে হবে কিভাবে আমাকে গবেষণা করতে হবে, সেটাই এখানে বলা হয়েছে। রসায়নের অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া, দ্য প্রসেস অফ রিসার্চ ইন কেমিস্ট্রি। বিজ্ঞানের, এখানে বলছে যে বিজ্ঞানের লক্ষ্য হলো মানবজাতির কল্যাণ সাধন করা। এই উদ্দেশ্যে বিজ্ঞানীরা নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন। বিজ্ঞানী নাম শুনতেই তোমাদের নিশ্চয়ই আইনস্টাইন, নিউটন, আর্কিমিডিস, ল্যাভোইসিয়ে, গ্যালিলিও এরকম মহান মনীষীর কথা মনে পড়ে যায়। হ্যাঁ, তারা তো অবশ্যই মহান বিজ্ঞানী। তবে বিজ্ঞান বলতে যা বোঝায় তাতে তোমরাও হতে পারো একজন বিজ্ঞানী। আসলে পরীক্ষা নিরীক্ষা ও পদ্ধতিগতভাবে যে সুসংবদ্ধ জ্ঞান অর্জন হয় সেই জ্ঞানই হলো বিজ্ঞান। আর এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টাই হলো গবেষণা। যিনি এই গবেষণা করেন তিনি বিজ্ঞানী। কাজে তুমি যদি এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জ্ঞান অনুসরণ করো তাহলে তুমিও হতে পারবে একজন বিজ্ঞানী। সঠিক পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অজানা কোনো কিছু জানার নামই গবেষণা। তাহলে তোমরা বুঝতে পারছো গবেষণার জন্য কিছু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হয়। রসায়ন গবেষণারও পদ্ধতি রয়েছে। এখন রসায়ন গবেষণার পদ্ধতি তোমাদের কাছে ধাপে ধাপে ব্যাখ্যা করা হবে। গবেষণার জন্য প্রথমে তোমাকে নির্ধারণ করতে হবে যে তুমি কি জানতে চাও বা কোন ধরনের নতুন পদার্থ তুমি আবিষ্কার করতে চাও। ধরা যাক তুমি জানতে চাও অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করলে তাপ উৎপাদিত হবে না শোষিত হবে। একে বলে বিষয় নির্বাচন। এখন কয়েকটা টার্ম তুমি হয়তো দেখতে পাচ্ছ, যে দ্রবীভূত, তারপর হলো শোষণ, এগুলা কি? এগুলা সামনে অবশ্যই আলোচনা করা হবে। দ্রবীভূত হইল কোনো কিছু মিশে যাওয়া, কোনো কিছুর সাথে কোনো কিছু মিশে যাওয়া। যেমন চিনি এবং পানি তুমি যদি মিক্স করো তখন কি মিশে যায় না? এটা হলো কি দ্রবীভূত হয়েছে। আর শোষণ হওয়া কি? কোনো কিছু ভিতরে ঢুকে যাওয়া। যখন ধরো তোমার অনেক গরম, তাহলে সেই গরমের ফলে যে উৎপাদিত তাপ তোমার শরীরে কিন্তু শোষিত হয়েছে বললে তুমি গরম অনুভূত করছো। তাহলে শোষণ এবং দ্রবীভূত নিয়ে তোমার মনে হয় কোনো সমস্যা হবে না, আশা করি।